নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে। যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি। তো দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, বর্ধমান ট্রফি কোন খেলায় জড়িত? বর্ধমান ট্রফি কোন খেলায় জড়িত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ভার উত্তোলন। ভার উত্তোলন খেলার সঙ্গে কিন্তু বর্ধমান ট্রফি জড়িত। এবার দেখব কিছু উল্লেখযোগ্য ট্রফি এবং কোন খেলার সঙ্গে জড়িত। কি রয়েছে প্রথমে? চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? হকির সঙ্গে জড়িত। কলম্বো ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল খেলার সঙ্গে জড়িত। দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে? ক্রিকেটের সঙ্গে জড়িত দেওধর ট্রফি। ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সঙ্গে জড়িত? লন টেনিস। বিসি রায় ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল খেলার সঙ্গে জড়িত। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে জড়িত? লন টেনিস খেলার সঙ্গে জড়িত। ইউরোপীয় কাপ কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। কনফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল খেলার সঙ্গে জড়িত। ডার্ভি কাপ ঘোড়া দৌড়ের সঙ্গে জড়িত। জিজিয়া কর দিতে হতো যে সম্প্রদায়কে, মানে কোন সম্প্রদায়কে জিজিয়া কর দিতে হতো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অমুসলিমদের। অমুসলিমদের কিন্তু জিজিয়া কর দিতে হতো, মানে মুসলিম ছাড়া সবাইকে কিন্তু দিতে হতো। মোঘল আমলে আকবর জিজিয়া কর বিলোপ করেন। আকবর 1964 সালে জিজিয়া কর বিলোপ করেন। আকবর হিন্দুদের ওপর থেকে তীর্থকরও কি করেন? তুলে নেন। 1570 সালে আকবর একটি নতুন রাজধানী ফতেপুর সিক্রি নির্মাণের সিদ্ধান্ত নেন। কত সালে? 1570 সালে। 1585 সালে আকবর তার রাজধানী ফতেহপুর সিক্রি থেকে লাহোরে স্থানান্তরিত করেন। তাহলে আকবর তার রাজধানী ফতেপুর সিক্রি থেকে লাহোরে স্থানান্তরিত করেন কবে? 1585 সালে। তারপর দেখো বুলন্দ দরওয়াজা, এটি আকবর 1601 সালে নির্মাণ করেন। তাহলে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। কত সালে? 1601 সালে। এটি নির্মাণের জন্য 12 বছর সময় লেগেছিল। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার ফতেপুর সিক্রিতে অবস্থিত। কি? বুলন্দ দরওয়াজা। এটি হিন্দু ও ফার্সি স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত একটি স্থাপত্য শৈলী। তিনি 1575 সালে ইবাদতখানা বা পূজাগৃহ নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন। মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র ও উত্তরাধিকারী হুমায়ুন 1530 থেকে 1540 সাল পর্যন্ত এবং পরবর্তীতে 1555 থেকে 1556 অবধি কী করেছিলেন? শাসন করেছিলেন। রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রাজস্থান। তাহলে রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থানে। ভারতের আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি হল রাজস্থানের রাওয়াত ভট্টা ও রানা প্রতাপ সাগর, কর্ণাটকের কি রয়েছে? কেগা, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরপ্রদেশের কি? নারোগ, গুজরাটের কাকরাপার, আর তামিলনাড়ুর কি রয়েছে? কালপক্কম এবং কি? কুন্দনকুলম। কালপক্কম এবং কুন্দনকুলম। নেক্সট, ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলে। ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলে, মানে পজিটিভ আয়নযুক্ত আয়নকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে ক্যাটায়ন। তাহলে ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক আয়নযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়ে ক্যাটায়ন উৎপন্ন হয়। ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয়? অ্যানায়ন। ধনাত্মককে বলা হয় ক্যাটায়ন, বাট ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। পরমাণু তার বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। নেক্সট, বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন। বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ কিন্তু বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন। মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী মুকসুদাবাদে প্রতিষ্ঠা করেন। মুর্শিদ কুলি খাঁ বাংলায় মাল জামিনী প্রথা চালু করেন। তাহলে মাল জামিনী প্রথা কে চালু করেন? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ প্রতিষ্ঠিত বাংলার নবাবীর শেষ স্বাধীন নবাব ছিলেন কি? মীর কাসিম। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই,
পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট, কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বাণভট্ট। বাণভট্ট হচ্ছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা। 7ম শতাব্দীতে কাদম্বরী গ্রন্থের রচনা করেন বাণভট্ট। বইটি সংস্কৃতে লেখা হয়েছে। তিনি এই উপন্যাসটি সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীকালে বইয়ের অবশিষ্টাংশ বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট শেষ করেন। দুজনের রচনা আলাদা করার জন্য বইটিকে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পূর্বভাগ এবং দ্বিতীয়টি হচ্ছে উত্তরভাগ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নদিয়া। নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই 3টি জেলার উপর দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে। প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থটি রচিত হয়? প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থটি রচিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্রথম আর্যভট্ট। কি হবে? প্রথম আর্যভট্ট। প্রাচীনকালে ভারতীয় গণিতবিদগণ গণিত শাস্ত্রে প্রথম দশাঙ্ক সংখ্যার প্রচলন করেন। মহাভারত ও পুরাণে দশাঙ্ক সংখ্যার ব্যাপক ব্যবহার দেখা যায়। ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, মৎস্যপুরাণ প্রভৃতিতে দশাঙ্ক সংখ্যার খোঁজ পাওয়া যায়। গণিত বিষয়ে চর্চার প্রচলন অনেক আগে শুরু হলেও প্রথম আর্যভট্টের পূর্বে কোনো প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়নি। প্রথম আর্যভট্ট মানে 476 খ্রিস্টপূর্বাব্দে থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অন্ততপক্ষে 50টি গণিত ও গণিত সংক্রান্ত গ্রন্থ ভারতীয়রা কি করেন? রচনা করেন। নেক্সট, কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কার রাজত্বকালে 40 চক্র দেখা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইলতুৎমিশ। কি হবে? ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকালে কিন্তু 40 চক্র দেখা যায়। দিল্লির সুলতানি বংশের শাসক ইলতুৎমিশ তার 40 জন দাসকে নিয়ে এই বিখ্যাত বন্দেগান ই চেহেলগান বা বিখ্যাত 40 চক্র কি করেন? তৈরি করেছিলেন। 40 চক্রের সদস্যরা ছিল চৌকস যোদ্ধা, বুদ্ধিমান এবং সৈন্যবাহিনীর সম্মুখ সারির সদস্য। আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি? আরশোলার সায়েন্টিফিক নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। পেরিপ্ল্যানেটা আমেরিকানা হচ্ছে আরশোলার বিজ্ঞানসম্মত নাম। এবার কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস লক্ষ্য করো। যেমন কি, আরশোলার গমন পদ্ধতির নাম। আরশোলা কোন পদ্ধতিতে গমন করে? কি হবে? ফ্লাইং অ্যান্ড কি ওয়াকিং। আর গমন অঙ্গের নাম কি? 3 জোড়া পা ও 2 জোড়া ডানা, এগুলির মাধ্যমে কিন্তু সে গমন করে। হাইড্রার গমন পদ্ধতির নাম কি? লুপিং আর কি সামারসল্টিং। আর হাইড্রার গমন অঙ্গের নাম কি? কৌশিকা। কেঁচো গমন পদ্ধতির নাম কি? ক্রিপিং। আর কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটি বা সিটা। খুবই ইম্পর্টেন্ট। কেঁচোর গমন অঙ্গের নাম কি? সিটি বা সিটা। শামুক, ঝিনুক গমন পদ্ধতির নাম কি? স্লিপিং। গমন অঙ্গের নাম কি? মাংসল পদ। ব্যাঙের গমন পদ্ধতির নাম কি? লিপিং, সুইমিং এবং কি ক্রলিং। আর গমন অঙ্গের নাম কি? পা। ব্যাঙ কিন্তু তার পা দিয়ে কি করে? গমন করে। তারপর দেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। গরুর বিজ্ঞানসম্মত নাম কি? বস ইন্ডিকাস। এটা হচ্ছে কার বিজ্ঞানসম্মত নাম? গরুর। বানরের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাকাকা মুলাটা। বানরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাকাকা মুলাটা।
কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি? ক্যানিস ফ্যামিলিয়ারিস। ক্যানিস ফ্যামিলিয়ারিস হচ্ছে কুকুরের বিজ্ঞানসম্মত নাম। ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি? ক্যাপ্রা হিরকাস। ক্যাপ্রা হিরকাস হচ্ছে ছাগলের বিজ্ঞানসম্মত নাম। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? পান্থেরা টাইগ্রিস। ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? পাভো ক্রিস্টেস্টাস। পাভো ক্রিস্টেস্টাস হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি? এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা কার বিজ্ঞানসম্মত নাম? অ্যান্সারটি হয়ে যাবে মৌমাছির। নেক্সট, মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? মধ্যযুগে কোন শাসক তামার নোট প্রচলন করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিন্তু তামার নোটের প্রচলন করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক রাজপুত্র বা যুবরাজ হিসেবে তার পিতার শাসনামলে দক্ষিণের রাজ্য অভিযানে জীবনের এক দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। তিনি তার আশ্চর্য ও অদ্ভুত নীতিসমূহ ও খামখেয়ালি মনোভাবের জন্য পরিচিত ছিলেন। তিনি বহু ভারতীয় ভাষায় দক্ষ ছিলেন এবং চিকিৎসাবিদ্যায় তার ব্যাপক কী ছিল? আগ্রহ ছিল। তারপর দেখো বিভিন্ন রাজবংশের সময়কাল কি আছে দেখো। দাস বা মামলুক রাজবংশের সময়কাল কত ছিল? 1206 থেকে 1290। খলজি রাজবংশের সময়কাল কত ছিল? 1290 থেকে 1320। তুগলক রাজবংশের সময়কাল কত ছিল? 1320 থেকে 1414। সৈয়দ বংশের সময়কাল কত ছিল? 1414 থেকে 1451। লোদি রাজবংশের সময়কাল কত ছিল? 1451 থেকে 1526। নেক্সট, অজয় নদ যে দুটো নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হলো। অজয় নদ কোন দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দামোদর ও ময়ূরাক্ষী। দামোদর ও ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে কিন্তু অজয় নদ প্রবাহিত হয়। অজয় নদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রধান নদী। এটি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার পাহাড় থেকে যাত্রা শুরু করে এটি ভাগীরথী নদীর অন্যতম প্রধান উপনদী, যা গঙ্গার একটি উৎসপ্রবাহ। দামোদর ও ময়ূরাক্ষী নদীর মাঝে অজয় নদ অবস্থিত। অজয় নদের উত্তরে রয়েছে ময়ূরাক্ষী নদী এবং দক্ষিণে রয়েছে কি? দামোদর নদ। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। ফিট ইন্ডিয়া ইয়ুথ ক্লাব কে শুরু করেন? কে ফিট ইন্ডিয়া ইয়ুথ ক্লাব শুরু করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কিরেন রিজিজু। কিরেন রিজিজু হচ্ছে ফিট ইন্ডিয়া ইয়ুথ ক্লাব কি করেন? শুরু করেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু প্রত্যেক নাগরিককে ফিটনেস সচেতন করার জন্য ফিট ইন্ডিয়া ইয়ুথ ক্লাব তৈরি করেন কত? 15ই আগস্ট 2020-তে। সালোক সংশ্লেষের 4টি প্রয়োজনীয় উপাদান হলো। সালোক সংশ্লেষের 4টি প্রয়োজনীয় উপাদান কি কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং কি? জল। তাহলে সালোক সংশ্লেষের 4টি প্রয়োজনীয় উপাদান কি কি? ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল। ইয়েন যে দেশের মুদ্রা বা ইয়েন কোন দেশের মুদ্রা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জাপান। তাহলে জাপানের মুদ্রার নাম কিন্তু কি? ইয়েন। তারপর দেখো ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এই 4টি দেশের মুদ্রাকে কি বলা হয়? রুপি। বাংলাদেশের মুদ্রাকে কি বলা হয়? টাকা। ইরাক, কুয়েত, জর্ডন এদের মুদ্রাকে কি বলা হয়? দিনার। মিশর, আয়ারল্যান্ড, সিরিয়া এদের মুদ্রাকে বলা হয় পাউন্ড। পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, স্পেন এদের মুদ্রাকে কি বলা হয়? ইউরো। নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও আমেরিকা এদের মুদ্রাকে বলা হয় ডলার। তাহলে কানাডার মুদ্রার নাম কি? ডলার। আমেরিকার মুদ্রার নাম কি? এটাও হবে ডলার। ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে? কততম অধ্যায়ে? 4র্থ অধ্যায়ে বা অধ্যায় 4-এ কিন্তু ভারতীয় সংবিধানের কি রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের ধারা 36 থেকে 51 যা রয়েছে কত অধ্যায়ে? 4র্থ অধ্যায়ে। তা হচ্ছে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি সম্বন্ধীয়। এই ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আবার আয়ারল্যান্ড এই ধারণাটি নিয়েছিলেন কোথা থেকে? স্পেনের সংবিধান থেকে। নির্দেশমূলক নীতি লঙ্ঘনের ক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে কি করতে পারে? ব্যবস্থা নিতে পারে না। নির্দেশমূলক নীতি লঙ্ঘনের ক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি কে তৈরি করেছেন? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি কে তৈরি করেছেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জন ম্যাককার্থি। জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তৈরি করেছেন।
জন ম্যাককার্থি এই শব্দটি তৈরি করেছিলেন 1956 সালে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আরও দক্ষ যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা হল প্রয়োজনীয় অধ্যয়ন এবং যন্ত্রের নকশা প্রস্তুত করা, যা পরিবেশের সঙ্গে মানিয়ে এমনভাবে কার্য করতে পারবে যাতে সাফল্যের সম্ভাবনা কি হয়, সর্বাধিক হয়, মানে কম পরিশ্রমে যাতে বেশি কাজ করা যায়। নেক্সট, মিল্কি ওয়ের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ হলো, মানে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে, মানে আকাশগঙ্গা, সে মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে নিকটবর্তী গ্যালাক্সি কোনটি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যান্ড্রোমেডা ছায়াপথ বা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ের সবচেয়ে কাছের বৃহৎ ছায়াপথ। পৃথিবী থেকে এই ছায়াপথটিকে খালি চোখে দেখা যায়। এই ছায়াপথটি মিল্কি ওয়ের থেকে সামান্য বড় বলে মনে করা হয়, মানে আমাদের মিল্কি ওয়ে থেকে সামান্য একটু বড়। নেক্সট, বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে বলে। কোনো বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে জাড্য। কি হবে? জাড্য। পদার্থের যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে গতিশীল অবস্থায় চলতে যায়, বস্তুর সেই ধর্মকে জাড্য বা কি বলে? জড়তা বলে। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে কি সূত্র বলা হয়? জাড্যের সূত্র বলা হয়। পদার্থের জাড্য কত প্রকার হয়? দুই প্রকারের, স্থিতিজাড্য এবং কি জাড্য? গতিজাড্য। নেক্সট, কোন দেশের সংবিধান থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার ধারণা নেওয়া হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রাশিয়া। রাশিয়া থেকে কিন্তু ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে। নেক্সট, নিম্নে উল্লিখিত একটি উদ্ভিদ হরমোন হলো, নিচের অপশনগুলির মধ্যে একটি উদ্ভিদ হরমোন হলো। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অক্সিন। অক্সিন কিন্তু একটি কি? উদ্ভিদ হরমোন। আরও কিছু উদ্ভিদ হরমোন রয়েছে, যেমন কি কি? অক্সিন তো রয়েছে জিববেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিক্সিক অ্যাসিড ও কি ব্রাসিনোস্টেরয়েড, এগুলো হচ্ছে সব কি উল্লেখযোগ্য উদ্ভিদ হরমোন। নেক্সট, রাঢ় বাংলার লেখক কাকে বলা হয়? কাকে রাঢ় বাংলার লেখক বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাঢ় বাংলার লেখক বলা হয়ে থাকে। এনার ছদ্মনাম কি ছিল? হাবু শর্মা। হাসুলিবাকের উপকথা, গণদেবতা, তার উল্লেখযোগ্য হচ্ছে গ্রন্থ। তাই এনার ছদ্মনাম ছিল হাবু শর্মা, বাট হাসুলিবাকের উপকথা এবং গণদেবতা হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। করালি বনমালী তার সৃষ্ট কি? অমর চরিত্র। নেক্সট, টেনিস র্যাকেট তৈরি হয় ড্যাশ দ্বারা। টেনিস র্যাকেট তৈরি হয় ড্যাশ দ্বারা। কি দিয়ে টেনিস র্যাকেট তৈরি হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট দিয়ে কিন্তু টেনিস র্যাকেট তৈরি করা হয়। আলোকবর্ষ হচ্ছে ড্যাশের একক, মানে আলোকবর্ষ কিসের একক? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ, যাকে ইংরেজিতে কি বলা হয়? লাইট ইয়ার, এটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। এক আলোকবর্ষ সমান বা 1 লাইট ইয়ার ইকুয়াল টু 946,100 কোটি কি কিলোমিটার। নেক্সট, কোন সালে ভারতে যোজনা কমিশন গঠিত হয়েছিল? কোন সালে বা কত সালে ভারতে যোজনা কমিশন গঠিত হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1950 সালে। 1950 সালে কিন্তু ভারতে যোজনা কমিশন গঠিত হয়েছিল। স্বাধীনতা লাভের পর ভারতে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে যোজনা আয়োগ গঠিত হয় 1950 সালের কতই মার্চ? 15ই মার্চ। এই যোজনা আয়োগের চেয়ারম্যান হয়েছিলেন কে? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কে হয়েছিলেন চেয়ারম্যান? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেক্সট, ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি কে রচনা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কে নটবর সিং। কে নটবর সিং কিন্তু ওয়ান লাইফ ইজ নট এনাফ এই আত্মজীবনীটি রচনা করেছিলেন। ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীটি মূলক বইটি লিখেছিলেন কে নটবর সিং। কে নটবর সিং ছিলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী। এই গ্রন্থে তিনি তার রাজনৈতিক জীবনের নানা স্মৃতি, সেই সঙ্গে একজন আমলা হিসেবে তার অভিজ্ঞতার কথা বইটিতে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছন দিকে সরে যায়
এখানে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। যে নৌকায় থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় যখন কোনো ব্যক্তি, তখন নৌকাটি পিছনের দিকে সরে যায়, কেন হয়? বা নিউটনের কোন সূত্রটি এখানে দেখা যায়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র। কি হবে? তৃতীয় সূত্র। যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছনের দিকে সরে যায়। এখানে নিউটনের তৃতীয় সূত্রটি প্রযোজ্য। নিউটনের তৃতীয় সূত্রটি অনুযায়ী কী ছিল নিউটনের তৃতীয় সূত্রটি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে বা আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আরোহী লাফ দেওয়ার সময় নৌকায় যে বল প্রয়োগ করে তার ফলে নৌকাও সমান ও বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে আরোহী তীরে পৌঁছায়। নেক্সট, ভারতে গান্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল? ভারতে গান্ধার শিল্পের বিকাশ কোন শাসনকালে ঘটেছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কুষাণ শাসনকালে। কুষাণ শাসনকালে কিন্তু গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। নেক্সট, আম্বেদকর স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? আম্বেদকর স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দিল্লি। তাহলে আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আম্বেদকর স্টেডিয়ামটি ফুটবল খেলার জন্য বিখ্যাত। 2001-এ এটি প্রতিষ্ঠিত হয়। রঙ্গারদেন স্টেডিয়াম পৃথিবীর বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। তাহলে পৃথিবীর বৃহত্তম ফুটবল স্টেডিয়ামের নাম কি? রঙ্গারদেন। তারপর দেখো, ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতার, পশ্চিমবঙ্গের কলকাতায় ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? যেটি ক্রিকেটের সঙ্গে জড়িত, নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে অবস্থিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। এটি একটি কি স্টেডিয়াম? ক্রিকেট স্টেডিয়াম। এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাইয়ে, তামিলনাড়ুতে অবস্থিত। এটি একটি ক্রিকেট স্টেডিয়াম। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর। কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। মহাত্মা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তামিলনাড়ুর সালেমে কিন্তু মহাত্মা গান্ধী স্টেডিয়াম অবস্থিত। বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে। এটিও একটি কি স্টেডিয়াম? ক্রিকেট স্টেডিয়াম। আমেরিকার গৃহযুদ্ধ কবে হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমেরিকার গৃহযুদ্ধ বা আমেরিকার সিভিল ওয়ার কবে হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1861 বা 1861-এ কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার হয়েছিল। এই গৃহযুদ্ধের ফলে আমেরিকায় দাস প্রথা বন্ধ হয়। এই যুদ্ধে কৃতিত্ব প্রদর্শন করেন জর্জ হেনরি থমাস। এই সময় আমেরিকার রাজনৈতিক সংকট দূর করেন কি? আব্রাহাম লিঙ্কন। তখনকার সময়ের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ক্লাসের যদি পিডিএফটি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা বেঙ্গলি নলেজ একাডেমি, এই চ্যানেলে জয়েন করে নাও, যেটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।